নমস্কার, আমি বিনয়ভূষণ মুখোপাধ্যায়। লেখক অর্ঘ্যদ্বীপের সঙ্গে আমার পরিচয় ঘটে কলকাতার বইমেলায় একটা বুক স্টলে। তবে আমি বইটই লিখি না। আমি খুব গল্প বলতে ভালোবাসি, তবে কোনো বানানো গল্প নয়। নিজের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কথা বলি, আর সেই থেকেই লেখক আমার সাথে বন্ধুত্ব করেন। আমার বাড়িতে আসেন প্রায়শই, আমার মুখ থেকে সেই সব ঘটনার কথা শোনেন আর তা থেকেই গল্প লেখেন। তো আজ সেই রকমই আমার জীবনে ঘটে যাওয়ায় একটা ঘটনার কথা শুনবেন লেখকের কলমের মাধ্যমে। আমার জন্ম ইছামতি নদীর তীরে একটি ছোট্ট গ্রাম গঙ্গাপানিতে। বর্তমানে আমার 60 বছর বয়স। যে সময়ের কথা বলছি তখন আমার বয়স 12 কি 13 বছর, মানে তখন ওই ক্লাস 6 কি 7-এ পড়ি। আমাদের গ্রামে কোনো স্কুল ছিল না। চাপাডাঙ্গা বলে একটি গ্রাম ছিল পাশেই, সেখানে স্কুল ছিল। আমাদের গ্রাম থেকে সেই গ্রামের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। আমাদের স্থানীয় রেল স্টেশন থেকে 10 কিমি দূরে ওই চাপাডাঙ্গা রেল স্টেশন। চাপাডাঙ্গা রেল স্টেশন থেকে বড় বড় রাস্তা নেমে গেছে রামনগর নামক আরও একটি গ্রামে। এই রামনগর গ্রামে যাওয়ার পথের একদম পাশেই পড়ে ওই স্কুল। তা স্কুল স্টেশন থেকে 9 বা 10 কিলোমিটার দূরে। স্টেশন থেকে বাস, অটো, রিক্সা প্রভৃতি যানবাহন চলাচল করে, তবে তার সংখ্যাই কিন্তু অতি কম। সেদিনটা ছিল গ্রীষ্মকালের কোনো একদিন। যথা সময়ে স্কুলে উপস্থিত হলাম। স্কুল ছুটি হয় বিকেল 4টেয়। আমি যদি ঠিক ছুটির সময়ে বেরিয়ে আসতাম তাহলে হয়তো জীবনের একটা অভিজ্ঞতা কমে থাকতো, মানে একটা বড়সড় অভিজ্ঞতা অর্জন করতে পারতাম না। যাই হোক, স্কুল ছুটি পরে কি কাজ ছিল আমার একটা, তার জন্য আমি বেরোলাম আরো আধ ঘন্টা পরে। ততক্ষণে আকাশ কালো মেঘে ঢেকে গেছে, চারিদিকে থমথমে ভাব। স্কুল থেকে যে মুহূর্তে বেরোলাম সেই মুহূর্তেই শুরু হলো ঝোড়ো হাওয়া, তার সাথে মুষলধারে বৃষ্টি। গ্রামের দিকের স্কুল বলে সামনে একটা বিশাল মাঠ ছিল। সেই মাঠে দৈনিক কত গরু ছাগল ঘাস খায়, কিন্তু সেদিন আর কাউকে দেখতে পেলাম না, এমনকি একটা কুকুর পর্যন্ত না। আমি মাথা বাঁচিয়ে কোনো রকমে দৌড় লাগিয়ে স্কুল চত্বর ছেড়ে বড় রাস্তার কাছে এলাম। ওদিকে আকাশে ঘন ঘন বিদ্যুতের রেখা দেখা যাচ্ছে। রাস্তার পাশে ছিল ফজল মিয়ার চায়ের দোকান। আমি তার ছাউনির তলায় এসে দাঁড়ালাম। সেদিন ফজল মিয়া দোকান বন্ধ করে আগেই চলে গেছে। সারা তল্লাটে যেন আমি একাই জীবিত প্রাণী হয়ে দাঁড়িয়ে আছি, আর কেউ কোথাও নেই। আগেই বলেছি, চাপাডাঙ্গা রেল স্টেশন থেকে গাড়ি যায় রামনগর গ্রামে, আবার ফিরে আসে। তো আমি এইভাবেই গাড়ি ধরি, কিন্তু সেদিন কোন আর গাড়ি দেখতে পেলাম না। এমনই অন্ধকার হয়ে আছে যে এক হাত দূরের কাউকেও দেখা যাচ্ছিল না ঠিকঠাকভাবে। হঠাৎ শুনলাম আমার কানের কাছে কে যেন প্যাঁ পু শব্দে হর্ন বাজাচ্ছে। পুরো হকচকিয়ে গেলাম, কে রে বাবা? তারপর দেখি একটা রিক্সা। রিক্সার ছাদটা কেমন গোলাপি রঙের ছাতা দিয়ে ঢাকা। আচ্ছা, রিক্সাটা কখন এলো? কোনো আওয়াজও তো পেলাম না। উড়ে উড়ে এলো নাকি? আর রিক্সাওয়ালা তো পুরো ভিজে একাকার, মুখ চোখ কিছুই দেখা যাচ্ছে না। তার মধ্যে আকাশও ঘোরতর অন্ধকার হয়ে আছে। রিক্সাওয়ালা বলল, খোকা, উঠে পড়ো। এই ঝড় জলে আর একা থাকতে হবে না। আকাশের গতি ভালো নয়। আমি বললাম, তা তুমি কোথায় থাকো?
তাছাড়া এই দুর্যোগের সময় তোমার ঘর থেকে বেরোতে ভয় করলো না? রিক্সাওয়ালা বলল। ওই রামনগরের পরের গ্রামে গো খোকা, এত ভয় করলে চলে? তোমার জন্যই তো আসতে হলো, তুমি একা আছো। আমি শুনে অবাক হয়ে গেলাম। আমার জন্য আসতে হলো? আর কিছু জিজ্ঞাসা করলাম না। যাই হোক, আর কোনো কথা হলো না মাঝপথে। রিক্সা চলতে থাকলো। কিন্তু রিক্সার গতিবেগ এত বেশি হতে পারে? এ তো ট্রেনের গতিকেও হার মানাবে। ভাবছিলাম রিক্সাটা কি উড়ে উড়ে যাচ্ছে নাকি? চাকারও কোনো আওয়াজ নেই, প্যাডেল করার কোনো আওয়াজ নেই। এসব ভেবে বুকটা কেমন যেন করে উঠল। আমি কার পাল্লায় পড়লাম? মনে মনে ভাবছিলাম এসব। আধ ঘন্টার রাস্তা আমাকে 10 মিনিটে পৌঁছে দিল। রিক্সা থেকে নেমে টাকা বের করলাম। স্টেশনের অত আলোতেও লোকটার মুখটা দেখতে পেলাম না। মুখ নিচু করে আছে। টাকা দেওয়ার সময় লোকটার হাতের ছোঁয়া পেলাম। সঙ্গে সঙ্গে আমার শরীরে যেন বরফের স্রোত বয়ে গেল। জীবিত মানুষের হাত এত ঠান্ডা হতে পারে? আমি কার সামনে দাঁড়িয়ে আছি? কয়েক মুহূর্তের জন্য মাথাটা কেমন যেন ঘুরে গেল। চোখ দুটো ঝাপসা হয়ে গেল। যেই চোখ দুটো ভালো করে মুছতে গেলাম, দেখি লোকটা আর সামনে নেই। কি? কোথায় গেল? রিক্সা নিয়ে নিমেষের মধ্যে উধাও হওয়া সম্ভব? আমি অবাক হয়ে গেলাম। আর বেশি কিছু না ভেবে প্ল্যাটফর্মের দিকে এগোলাম। এসে দেখি প্ল্যাটফর্ম ভর্তি লোক। ট্রেন এখনো আসেনি। এই যা বাঁচলাম। এতক্ষণ যে কোথায় ছিলাম তা ভাবলেই গোটা গা কাঁটা দিচ্ছে। যথাসময়ে ট্রেন এলো। ট্রেনে উঠলাম। অনেক লোক একসঙ্গে উঠল। তারপর ট্রেন ছেড়ে দিল। তখন সন্ধ্যা হয়ে এসেছে। আমি জানলার ধারে বসে বিকেলের কথাগুলো ভাবছিলাম। ঘটনাটা ঠিক কি হলো? লোকটা কি হাওয়ায় উড়ে এলো? লোকটার ওই রকম ঠান্ডা হাত, মুখটাও দেখা গেল না। আমার পাশের সিটে দুজন মাঝবয়সী লোক বসেছিল। তারা নিজেদের মধ্যে কি একটা দুর্ঘটনার কথা নিয়ে আলোচনা করছিল। একটু শোনার চেষ্টা করলাম। আচ্ছা দাদা, মনীন্দ্রদা কি বেঘরে প্রাণটা আজকে হারালো? কপাল খুব মন্দ ছিল। ইস, খুব খারাপ লাগছে গো, বেচারা। রাস্তার ধারের আম গাছের একটা শক্ত মোটা ডাল এসে পুরো মাথায় পড়লো। আর কেউ বাঁচে? লোকটা বাড়ি থেকে রিক্সা নিয়ে বেরিয়েছিল। রিক্সা চালক যে, কিন্তু কে বলবে এই বেরোনোই তার শেষ বেরোনো হবে। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। এরা কার কথা বলছে? সেই রিক্সা চালকের কথা, যার রিক্সায় আমি আজ এলাম। কৌতূহল ধরে রাখতে না পেরে আমি জিজ্ঞাসা করলাম, দাদা, ওই রিক্সার ছাদ কি গোলাপি বর্ণের ছাতা দিয়ে ঢাকা ছিল? ওদের মধ্যে থেকে একজন বলল, হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই রামনগর থেকে এই চাপাডাঙ্গা পর্যন্ত এইরকম রিক্সা আর কারো নেই। তাই মনীন্দ্রদাকে চেনে নেওয়া খুব সহজ। কেন ভাই, তুমি চেনো নাকি লোকটাকে? আমি বললাম, না না, আমি চিনি না। লোকটি আবারও বলল, তাহলে হঠাৎ এই ধরনের ছাতার কথা বললে কেন? আমি বললাম, "হ্যাঁ, আরে না না, আমি তো এমনি বললাম।" আমি সিট ছেড়ে উঠে এলাম। আমার বাড়ির স্টেশনে চলে আসছে। আর আমি লোক দুটোকে বলবই বা কি, যে আমি ওই মনীন্দ্র নামের লোকটার রিক্সাতে করে এসেছি? আমাকে তো পাগল ভাববে। আর আমি আজ পর্যন্ত এতদিন স্কুলে এসেছি ওই পথে, কিন্তু অমন রিক্সা চোখে পড়েনি। এটা আর এমন কি, সবসময় কি সব গাড়ি চলাচল করে? পরে নিশ্চয় দেখতে পেতাম, হয়তোবা কোনো না কোনো দিন উঠেও পড়তাম। কিন্তু লোক দুটো কেমন সন্দেহের চোখে আমার দিকে দেখতে লাগলো। আমার তখন শরীরের ভেতর যে কি হচ্ছিল তা আমি ছাড়া কেউ বুঝতে পারবে না। আমি কার সঙ্গে স্টেশনে এলাম তাহলে? এক প্রেতাত্মার সঙ্গে? হাত পা প্রচণ্ড ঘামছিল, মাথা ঝিমঝিম করছিল।
ট্রেন হুইসেল দিয়ে আমার গন্তব্য স্টেশনে ঢুকলো।